নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। আর আজকে সকাল থেকে সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস এর দিকে আমাদের নজর ছিল, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ চাকরি বাতিল মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। সব চাকরি বাতিল না কারচুপি খুঁজে চাকরি বাতিল, দুই বিষয় বিবেচনা করতে চেয়েছিল সুপ্রিম কোর্ট, আর সেই মামলার শুনানি পেছালো। কি আপডেট এই বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানিয়ে দেন যে পুরো পরীক্ষাটাই বাতিল হবে, নাকি শুধুমাত্র চাকরির ক্ষেত্রে কারচুপি হয়েছে এবং যে চাকরির ক্ষেত্রে কারচুপি হয়েছে সেই বিষয়গুলোকেই, সেই চাকরিগুলোকেই বাতিল করা হবে। এই দুটি বিষয়ের ওপরেই কিন্তু জোর দিতে চায়, ফলে এই দুটি বিষয় নিয়েই শুনানি করতে চায় শীর্ষ আদালত, তেমনটাই জানিয়ে দিয়েছে। এবং তারা জানিয়েছেন যে এই মামলার ফলে এই দুটি দিক নিয়েই মূলত আলোচনা হোক, বিভিন্ন পক্ষের অর্থাৎ বাদী এবং বিবাদী পক্ষের আলোচনা হোক, তেমনটাই তিনি জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে এবং সেদিন জানানো হয়েছে যে টপ অফ দ্য বোর্ডে এই মামলার শুনানি হবে, অর্থাৎ একেবারে এজলাস বসার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি করবেন। সান্নিক, বেশ ধন্যবাদ মৈত্রেয়ী। গতকাল আমরা দেখিয়েছিলাম বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আক্রান্ত হয়েছিলেন আদালতে গিয়ে। ফের আদালতে চিন্ময়ের আইনজীবী, আজ ফের আদালতে চিন্ময়ের আইনজীবী, চট্টগ্রামের কোর্টে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাকে আজকেও আদালতে তিনি গিয়েছেন, এখনো পর্যন্ত তেমনটাই আপডেট উঠে আসছে। আর কি কি আপডেট আসছে জানবো, আমাদের প্রতিনিধি কৃষাণু রয়েছেন আমাদের সঙ্গে। কৃষাণু, হ্যাঁ সান্নিক, কালকে আমরা দেখেছিলাম যে রবীন্দ্র ঘোষ যে গিয়েছিলেন চট্টগ্রাম দায়রা আদালতে, দায়রা আদালতে গিয়ে তিনি তুমুল বিক্ষোভের মতো পড়েন, যে তাকে ঘিরে স্লোগান দিতে থাকে বাকি আইনজীবীরা, এবং তারা মিছিলও করে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। খুব অল্পের জন্য বেঁচে যান রবীন্দ্র ঘোষ। আজকে তিনি ফের গিয়েছেন আদালতে, চট্টগ্রাম দায়রা আদালতে, এবং ওকালতনামা নিয়ে গিয়েছেন। গতকাল বিচারক বলেছিলেন আপনার কাছে ওকালতনামা নেই, ওকালতনামা না থাকায় এই চিন্ময়ের জামিন মামলা যে এগিয়ে আনার যে আর্জি সেটা তিনি ফিরিয়ে দেন। আজকে দেখা যে এই মামলার ওকালতনামা নিয়ে পৌঁছে যাওয়ার পর রবীন্দ্র ঘোষের সেই ওকালতনামা জমা দেওয়ার পর বিচারক কি বলেন। সামনে, বেশ ধন্যবাদ কৃষাণু। গতকালকে তো শোনার প্রশ্ন রিজেক্ট করেছিলেন, আজকে বলেছেন উনি শুনবেন। এখানে ওনার লয়ার ছিলেন, তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে, কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না, সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে। গতকাল অভিযোগ উঠেছিল চট্টগ্রাম কোর্টে গিয়ে আক্রান্ত হয়েছিলেন রবীন্দ্র ঘোষ। রবীন্দ্র ঘোষকে ঘিরে স্লোগান দিয়েছিলেন আইনজীবীরা। সেই কোর্টেই আজকে ফের গেলেন চিন্ময়ের আইনজীবী। আজ ফের আদালতে চিন্ময়ের আইনজীবী। আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল। চিন্ময় প্রভু মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল, তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে দু একজনে ধাক্কা দিয়েছে, আমি জানি না, তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো, আমি কিন্তু এগিয়ে আসতাম। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। আর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নয়াদিল্লির চাপে শেষমেশ স্বীকার করল ঢাকা। বাংলাদেশ সরকারের প্রেস সচিব জানিয়েছেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে 88টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 70 জনকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য এই তথ্য মানতে রাজি নন। তার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা এর থেকে অনেক বেশি হয়েছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গত মাসের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা। ভারতের চাপের মুখে শেষমেশ একথা স্বীকার করল বাংলাদেশ। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে।
ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি এই তথ্য ঠিক নয়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বেশি ঘটেছে। এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের মারধর, তাদের বাড়িতে আগুন, ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। এ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারত সরকার। পাল্টা ঢাকা বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এও দাবি করে ভারতীয় মিডিয়ায় বাড়িয়ে দেখানো হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। বিদেশ সচিব জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ বৈঠকে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে ঢাকাকে গঠনমূলক পদক্ষেপ করার বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পাল্টা সেদিনও ঢাকা দাবি করে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আর ভারতে মিডিয়া যাতে এই বিষয়ে ভুল তথ্য না দেয় তা নিশ্চিত করার আবেদন জানায়। এর দুদিন পরেই সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা স্বীকার করতে হলো বাংলাদেশকে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। নিউজ 18 বাংলা। এবার ইসকন বাংলাদেশের ওয়েবসাইটে কোপ। বাংলাদেশে এবার বন্ধ হয়ে গেল ইসকনের ওয়েবসাইট। ইসকন বাংলাদেশের ওয়েবসাইট সাসপেন্ড করলো ইউনূস সরকার। বিভিন্নভাবে ইসকনের ওপর বিভিন্ন সময় আমরা দেখেছি ইউনূস সরকারের কোপ পড়েছে, আর এবার সেই কোপ সরাসরি পড়লো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ইসকন বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ব্যান করা হলো বাংলাদেশে। উত্তাল বাংলাদেশ, বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ। এরই মধ্যে চাপ বাড়ল বাংলাদেশের ওপর। মায়ানমার বাংলাদেশ সীমান্তের 271 কিলোমিটার এলাকা দখলের দাবি আরাকান আর্মির। দুই দেশের মধ্যবর্তী নাফ নদীতে চলাচলেও নিষেধ করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তারপরেই বিজিবির টহল আরো জোরদার হয়েছে। কখনো কট্টরপন্থীদের কলকাতা দখলের হাস্যকর হুমকি। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কখনো ঢাকা থেকে ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক। যে বাংলাদেশের এত হম্বিতম্বি, তারই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দাবি, বাংলাদেশের সীমান্ত লাগোয়া মায়ানমারের মংডু শহর এখন তাদের নিয়ন্ত্রণে। নাফ নদীর একদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ, অন্যদিকে বাংলাদেশ। এই রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসতেই রক্তচাপ বাড়ছে বাংলাদেশের। কারণ মংডু দখল হয়ে যাওয়া মানে বাংলাদেশের নাকের ডগায় 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের অনেকেরই দাবি, এই আরাকান আর্মি তাদের দেশের বিভিন্ন জায়গা দখল করতে চায়। তাই আরাকান আর্মি নিয়ে উদ্বিগ্ন ঢাকা। কারণ মায়ানমারের যে সীমান্ত এলাকা আরাকান আর্মি দখল করেছে বলে দাবি, সেই মংডু থেকে মাত্র 103 কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজার, আর কক্সবাজার থেকে 145 কিলোমিটার দূরে চট্টগ্রাম।
মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর নাফ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। এতেও বাংলাদেশের উপর চাপ বেড়েছে, তাই নাফ নদীর বাংলাদেশ অংশে টহলদারি জোরদার করা হয়েছে। মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি। ঘরে বাইরে চাপে বাংলাদেশ, বাইরে আরাকান আর্মি তো ঘরে সেন্ট মার্টিনস দ্বীপ। বাংলাদেশের দক্ষিণে সেন্ট মার্টিনস দ্বীপ। আওয়ামী লীগের দাবি, সেন্ট মার্টিনস দ্বীপকে আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই দ্বীপে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে ইউনূস সরকার। এর প্রতিবাদে দ্বীপের বাসিন্দা ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই বাংলাদেশের কক্সবাজারে পথ অবরোধ করেন। এতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগের দাবিটাই সত্যি? আমেরিকার হাতে সেন্ট মার্টিনস দ্বীপকে তুলে দিতে চায় ইউনূস সরকার। আমেরিকার অবশ্য দাবি, তারা কোনোদিনই সেন্ট মার্টিনস দ্বীপের দখলদারি চায়নি, কিন্তু এতে জল্পনা থামছে না। নিউজ 18 বাংলা। উত্তাল বাংলাদেশ, বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ। এরই মধ্যে চাপ বাড়ল বাংলাদেশের ওপর। মায়ানমার বাংলাদেশ সীমান্তের 271 কিলোমিটার এলাকা দখলের দাবি আরাকান আর্মির। দুই দেশের মধ্যবর্তী নাফ নদীতে চলাচলেও নিষেধ করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তারপরেই বিজিবির টহল আরও জোরদার হয়েছে। কখনো কট্টরপন্থীদের কলকাতা দখলের হাস্যকর হুমকি। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কখনো ঢাকা থেকে ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক। যে বাংলাদেশের এত হম্বিতম্বি, তারই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দাবি, বাংলাদেশের সীমান্ত লাগোয়া মায়ানমারের মংডু শহর এখন তাদের নিয়ন্ত্রণে। নাফ নদীর একদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ, অন্যদিকে বাংলাদেশ। এই রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসতেই রক্তচাপ বাড়ছে বাংলাদেশের। কারণ মংডু দখল হয়ে যাওয়া মানে বাংলাদেশের নাকের ডগায় 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের অনেকেরই দাবি, এই আরাকান আর্মি তাদের দেশের বিভিন্ন জায়গা দখল করতে চায়। তাই আরাকান আর্মি নিয়ে উদ্বিগ্ন ঢাকা। কারণ মায়ানমারের যে সীমান্ত এলাকা আরাকান আর্মি দখল করেছে বলে দাবি, সেই মংডু থেকে মাত্র 103 কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজার, আর কক্সবাজার থেকে 145 কিলোমিটার দূরে চট্টগ্রাম। মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর নাফ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। এতেও বাংলাদেশের উপর চাপ বেড়েছে, তাই নাফ নদীর বাংলাদেশ অংশে টহলদারি জোরদার করা হয়েছে। মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি। ঘরে বাইরে চাপে বাংলাদেশ, বাইরে আরাকান আর্মি তো ঘরে সেন্ট মার্টিনস দ্বীপ। বাংলাদেশের দক্ষিণে সেন্ট মার্টিনস দ্বীপ। আওয়ামী লীগের দাবি, সেন্ট মার্টিনস দ্বীপকে আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই দ্বীপে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে ইউনূস সরকার। এর প্রতিবাদে দ্বীপের বাসিন্দা ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই বাংলাদেশের কক্সবাজারে পথ অবরোধ করেন। এতে নভেম্বর মাসে সাড়া ফেলে দিয়েছিল একজন সিরিয়াল কিলার, যে ট্রেনে উঠে টার্গেট করত বিশেষভাবে সক্ষম মানুষদের, এবং সে নিজেও ছিল বিশেষভাবে সক্ষম। আর এই ক্লুয়ের ওপর নির্ভর করে রাজ্য পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছিল তাকে। সেই সিসি ফুটেজ মনে আছে, যখন তাকে স্টেশনে নেমে এইভাবে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল, সেইটা দেখেই আইডেন্টিফাই করা হয়েছিল সেই রাহুল জাটকে। আর সেই ঘটনার পরে নভেম্বরের শেষের দিকে অ্যারেস্ট হয়েছিল রাহুল জাট। সেই রাহুল জাটকে নিয়ে আসা হলো হাওড়াতে নিয়ে আসা হলো সিরিয়াল কিলার রাহুল জাটকে। বালির তবলাবাদক খুনে ধৃত রাহুল জাট।
আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন, দেবাশিসের কাছে যাব। দেবাশিস, ট্রানজিট রিমান্ডে রাহুল জাটকে নিয়ে আসা হলো, এরপর আদালতে তাকে কবে পেশ করা হবে এবং এরপরে কি প্রসিডিংস রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে রাহুল জাট যে 19শে নভেম্বর আমরা জানি কাটিহার এক্সপ্রেসে বালির তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় মৃতদেহ উদ্ধার হয়েছিল। এরপরে ঘটনা তদন্ত শুরু করেছিল হাওড়া জিআরপি এবং সাহায্য করছিল রাজ্য সিআইডি। এই সিআইডির তরফে যখন এই কাটিহারে যাওয়া হয় এবং তারই মধ্যে একটি ব্রেকথ্রু আসে, সেটি হচ্ছে গুজরাটে এক ব্যক্তি সুপারি কিলার বা সিরিয়াল কিলার যে রাহুল জাট, তাকে ধরা হয়েছে। তদন্ত নেবে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় যে এই যে কাটিহারে হত্যাকাণ্ড, এই কাটিহার স্টেশনেও কিন্তু রাহুল জাটকে দেখা গেছিল এই কাটিহার এক্সপ্রেসে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষমদের কামরায় উঠছে। ফলে এই রাহুল জাট 3 মাসে 5 জনকে খুন করেছিল সিরিয়াল কিলার হিসাবে, নিজেও একজন বিশেষভাবে সক্ষম এবং বিশেষভাবে সক্ষম মানুষদের তিনি কিন্তু টার্গেট করতেন। এবার দীর্ঘদিন গুজরাটে সেখানে একাধিক মামলা তার বিরুদ্ধে ছিল, সেই মামলার যে যোকে গ্রেপ্তার করা হয় তাকে কোর্টে পোস্ট করা হয়। পরবর্তীকালে হাওড়া জিআরপির তরফ থেকে একটি আবেদন জানানো হয়েছিল গুজরাট পুলিশকে। এই আবেদনের মাথায় রেখে গতকালই তাকে কিন্তু হাওড়ায় নিয়ে আসা হয় ট্রানজিট রিমান্ডে। আজই তাকে হাওড়া আদালতে পেশ করা হচ্ছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে হাওড়া জিআরপি, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, খুনের কারণ কি, কিভাবে খুন করেছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ফলে এই মুহূর্তে হাওড়া আদালতে তোলা হয়েছে রাহুল জাট ওরফে ভলুকে। নামে ছিল করমবীর, অথচ কাজ তার একেবারে আস্ত শয়তান বলতে যা বোঝায় তার এক রোমহর্ষক সিরিয়াল কিলার, তার গল্প ছিল এই গ্রেফতারি। এইসব ছবি দেখিয়ে যদি আপনাকে বলা হয় এদের মধ্যেই আছে একজন নৃশংস খুনি, আপনি চিনতে পারবেন না। সাধারণের মধ্যে মিশে এভাবেই দেশের বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্মে ট্রেনে রাত কাটিয়ে বেড়াতো রোহতাকের রাহুল। চিনতে গেলে একটু ভালো করে হাঁটাটা দেখতে হবে। বাঁ পায়ে আঙুলের উপর ভর করে হাঁটে রাহুল, রোহতাকের রাহুল করমবীর জাট। তা কর্মবীরই বটে, যা কীর্তি করেছে তাতে 4 রাজ্যের পুলিশের ঘুম উড়ে গিয়েছিল। कल जो ट्रेन में वापी ट्रेन में एक अक्यूज, ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है, ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहाँ की लोकल आरपीएफ इन्होंने इस अक्यूज को धर दबोचा है। अक्यूज है उसने पूरा ये वाकया है, पूरा क्राइम है उसको कन्फेस किया है। एक मर्डर पार्टी के अलावा और 4 मर्डर उसने पिछले 25 दिनों में किए हैं। हावड़ा में भी ट्रेन में एक सीनियर सिटीजन तबलावादक की हत्या का बनाव ध्यान पे आया है। শুরুটা হয়েছিল ট্রাক চুরি চক্রের সঙ্গে হাত পাকিয়ে, তারপর অস্ত্র পাচার, একসময় ধরা পড়ে জেল। এ পর্যন্ত ঠিকই ছিল। জেল থেকে বেরোনোর পর রোহতাকের রাহুল মহারাষ্ট্রের এক জায়গায় কাজও করছিল। অপরাধ মন রাহুলকে নিয়ে গেল ট্রেনের দিকে। সফট টার্গেট একা ট্রেন যাত্রী। মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের বিভিন্ন ট্রেনের লুটপাট, খুনের ঘটনায় নাম জড়িয়েছে রোহতাকের রাহুলের। গত 1 বছরে সুরাত, ভালসাদ এবং ভাপির বিভিন্ন এলাকায় লুটপাট। এরপর ট্রেনে ট্রেনে ঘুরে বেছে বেছে মহিলা ও বৃদ্ধদের টার্গেট করত রোহতাকের রাহুল। চলতো লুটপাট কিংবা ধর্ষণ। আমরা যখন বডি পাই, বডির সঙ্গে কোনো বিলঙ্গিংস ছিল না, তো ফ্যামিলির কাছ থেকে জানা যায় সঙ্গে ওনার ফোন ছিল। আমরা ওর ফোনের লোকেশনটা ট্রেস করতে থাকি। জানা গিয়েছিল কি 19 তারিখ যে ঘটনার দিন, সে রাত থেকে ফোন বন্ধ ছিল। 20 তারিখ ফোনের লোকেশন অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। 21 তারিখ রাত্রে আবার তামিলনাড়ুতে ওর লোকেশন পাওয়া যায়। এই ফোনের যে মুভমেন্ট আছে এর্নাকুলাম এক্সপ্রেস ও ট্রেনের সঙ্গে ম্যাচ করছে। আমরা ভেরিফাই করলাম কাটিহার এক্সপ্রেসে যিনি ডিজিজ ছিলেন ওনারই ফোন ছিল। পুলিশের হিসেব বলছে গত 25 দিনে 5টা খুন করেছে রোহতাকের রাহুল। মহারাষ্ট্রের সোলাপুর স্টেশনের কাছে ট্রেনে এক মহিলাকে ধর্ষণের পরে খুন। গুজরাতের ভাপিতে 19 বছরের তরুণী ধর্ষণ করে খুন, দেহ ফেলে রাখা হয় রেল লাইনের ধারে। কাটিহার এক্সপ্রেসে হাওড়ার বৃদ্ধ তবলা শিক্ষককে খুন এবং লুট। বিশেষভাবে সক্ষমদের জন্য রিজার্ভ কামরায় বিড়ি নিয়ে বচসায় প্রৌঢ়কে খুন। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে ট্রেনে এক মহিলাকে খুন, গয়না ও টাকা ছিনতাই। নানা জায়গার নানা ভাষার মানুষ ট্রেনে যাতায়াত করেন, তাদের মধ্যে একাকী কোনো একজনকে বেছে নিয়ে সুযোগ বুঝে অপরাধ করা সহজ, অপরাধের পর গা ঢাকা দেওয়াও সোজা। সেই জন্যই কি রোহতাকের রাহুল ট্রেন বা রেল স্টেশনকেই তার অপরাধের চারণ ক্ষেত্র ভেবে নিয়েছিল? তাই কি স্টেশনে বা ট্রেনের কামরায় একের পর এক খুন, ধর্ষণ? মোটিভ কি?
সিরিয়াল কিলারদের কোনো মোটিভেশন থাকে না, খুনের মধ্যে দিয়ে তার একটা আত্মতৃপ্তি পায়, সেটাকে চরিতার্থ করার জন্য সে সেটা করে। নিজে বিশেষ ক্ষমতা সম্পন্ন, তাই কি বিশেষ ক্ষমতা সম্পন্নদের উপর কোনো রাগ? সেই রাগের থেকেই বেছে বেছে বিশেষ ক্ষমতা সম্পন্নদেরই খুন? জন্ম থেকেই বিশেষ ক্ষমতা সম্পন্ন রাহুল, নাকি কোনো দুর্ঘটনার জেরে? যে দুর্ঘটনা তার মানসিকতার বদল ঘটিয়ে দিয়েছে, করে তুলেছে অপরাধ মনস্ক? এই সব প্রশ্নের উত্তর খুঁজলে হয়তো রোহতাকের রাহুলের অপরাধ মনস্ক মনের তল পাওয়া যাবে। জানা যাবে কেন বিশেষ ক্ষমতা সম্পন্নদের ধর্ষণ খুনে আনন্দ পেত সাইকোপ্যাথ সিরিয়াল কিলার রাহুল করমবীর জাট। নিউজ 18 বাংলা।